হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আশা করি বন্ধুরা ভালো আছেন, খুব সুস্থ আছেন। সামনেই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম। হাতে সময় খুবই সীমিত, মাস দেড়েকের মতো সময় পাবো। তাই আজকে ডে 1 থেকে আমরা শুরু করলাম ভারতের ইতিহাস অধ্যায় ভিত্তিক প্রাচীন ভারতের ইতিহাসে প্রাথমিক ধারণা, কনসেপ্ট অফ হিস্টোরি। এখান থেকে আমরা আজকে ডে 1 ক্লাসটা শুরু করলাম। স্মার্টলি খুব পড়াশোনা করে যেতে হবে বন্ধুরা, কারণ সামনেই জানেন যে WBSSC কিছুদিন আগে যে পরীক্ষা হয়েছে 70-এর মধ্যে 77-78 এরকম নাম্বার এসেছে। তো 60 নম্বর লিখিত পরীক্ষাতে অনেকেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু 60-এ 60 পেয়েছে। তাহলে প্রশ্ন কীরকম হতে চলেছে সেই ভাবনাটা মাথায় রেখে আমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে। তা আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করব। সেই ইতিহাসে কি উপাদানগুলো কি, মুদ্রা, বিভিন্ন মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, এখান থেকে আমরা আস্তে আস্তে ধীরে 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 অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করব বন্ধুরা। ইতিহাস কি, কাকে বলে, এগুলো প্রত্যেকেই আপনারা অবগত বা জানেন যে মানব সমাজ ও সভ্যতার পরিবর্তন ও উন্নতির ধারাবাহিক লিখিত বিবরণকে আমরা এক কথায় ইতিহাস বলি। ইতি হ পূর্বক অস ধাতুর সঙ্গে অপ্রত্যয় করে ইতিহাস কথাটি এসেছে। বাংলায় আমরা যাকে ইতিহাস বলি, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিস্টোরি। এই হিস্টোরি কথাটি এসেছে ল্যাটিন শব্দ এবং গ্রিক শব্দ থেকে। ল্যাটিন শব্দ হিস্টোর, যার অর্থ হলো জ্ঞান, এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া, যার অর্থ হলো সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। প্রথম প্রশ্ন দেখুন বন্ধুরা, বোর্ডে দেখতে পাচ্ছেন, ইতিহাসের মূল ভিত্তি কি? ইতিহাসকে জানতে হলে, সেই সময়কার ইতিহাসকে জানতে হলে, সেটা প্রাচীন ইতিহাস হোক বা মধ্যযুগের ইতিহাস হোক বা আধুনিক ইতিহাস হোক, সেই ইতিহাসকে জানতে হলে ইতিহাসের মূল ভিত্তি সেটা যেতে হবে সেই সময়কার ভূপ্রকৃতি এবং সময়কাল, অর্থাৎ সময়রেখা। তাহলে ইতিহাসের মূল ভিত্তি এখানে কি পেলাম? দুটি, এক ভূপ্রকৃতি, দুই সময়রেখা। প্রত্যেকেই আপনারা জানেন ইতিহাসের জনককে। ইতিহাসের জনক হচ্ছে গ্রিক দার্শনিক ঐতিহাসিক হেরোডোটাস, এটা প্রত্যেকেই জানেন আপনারা। আর আধুনিক ইতিহাসের জনককে এটা একটু জেনে রাখতে হবে, লিওপোল্ড ভন র্যাঙ্কে। ইনি হলেন আধুনিক ইতিহাসের জনক, এনাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়। আবার ভারতীয় ইতিহাসের জনক যদি কাকে বলা হয়, এটা নিয়ে একটু মতবিরোধ আছে। অনেকে মেগাস্থেনিসকে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যে এসেছিলেন গ্রিস দেশ থেকে, যিনি ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন, সেই মেগাস্থেনিসকে ভারতীয় ইতিহাসের পিতা বা জনক বলা হয়। এটা নিয়ে মতানৈক্য আছে। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান কি? বলে রাখি বন্ধুরা যে প্রাচীন ভারতের ইতিহাস নির্দিষ্ট কালক্রম অনুসারে রচিত হয়নি। নির্দিষ্ট উপাদান, নিদর্শন, এর ওপর ভিত্তি করে ইতিহাস রচিত হয়েছে। তো সেই অর্থে ইতিহাসের উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ক প্রত্নতান্ত্রিক উপাদান, দুই সাহিত্যিক উপাদান। প্রত্নতান্ত্রিক উপাদানগুলির মধ্যে প্রত্যেকেই জানেন আপনারা লিপি, মুদ্রা। লিপি মানে যেখানে পাহাড়ে, গুহায়, গাত্রদ্বারেতে, তাম্র ফলকে যে লেখমালা থাকতো তাকে আমরা লিপি বলি। প্রাচীন মুদ্রা, বৈদিক যুগের মুদ্রা, আপনার কুষাণ যুগের মুদ্রা, গুপ্ত যুগের মুদ্রা, এগুলো পড়েছেন আপনারা। নিস্কো, মনা, শতজান, রূপক, দিনার প্রভৃতি মুদ্রা থেকে সেই সময়কাল রাজাদের বা সেই সময়কার সমকালীন ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতি, এইগুলো জানা যায় মুদ্রা থেকে। স্থাপত্য, ভাস্কর্য, চিত্র, এগুলো জানেন, যেমন কোণারকের সূর্য মন্দির, তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার। এই যে স্থাপত্য, ভাস্কর্যগুলো সেই সময়কার সামাজিক, ধর্মীয় অবস্থা, সমকালীন ভারতবর্ষের সম্বন্ধে অনেক কিছু তথ্য জানতে পারা যায়। চিত্র, যেমন আকবরের আমলে, শাহজাহানের আমলে, জাহাঙ্গীরের আমলে সেই চিত্রগুলো কি তথ্য, অনেক কিছু আমরা ইতিহাসে জানতে পারি।
আর প্রত্নবস্তু, প্রত্নবস্তু হলো প্রাগৈতিহাসিক ভারত থেকে, মানে প্রাগৈতিহাসিক ভারতকে জানার জন্য একটি উল্লেখযোগ্য এবং নির্ভরযোগ্য একটি তথ্যসূত্র। প্রত্নবস্তুগুলো সাধারণত দুটি উপায়ে উদ্ধার করা হয়, একটা হচ্ছে অনুসন্ধান, আর একটা হচ্ছে আপনার উৎখনন। যেমন হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মাটি খুঁড়ে যে সমস্ত তৎকালীন সময়ে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে সেগুলোকে আমরা প্রত্নবস্তু বলি। আর সাহিত্যিক উপাদান মধ্যে আপনারা জানেন বৈদিক সাহিত্য, কিছু ধর্ম নিরপেক্ষ সাহিত্য আছে, কিছু জীবনচরিত আছে, কিছু বৈদিক সাহিত্য আছে, তৎকালীন সময়কার সমকালীন ভারতবর্ষ বা সমকালীন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি, সেই সময়কার রাজরাজাদের রাজত্ব, এই সমস্ত কিছু আমরা সাহিত্য থেকে জানতে পারি। 5 নম্বর, কার আমলে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত? ভিভিআই। কার আমলে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়? এটা মনে রাখবেন 1861 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিং এর আমলে। কত খ্রিস্টাব্দে? না 1861 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিং এর আমলে। চলে যাচ্ছি আমরা পরের, প্রত্নতান্ত্রিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে ভাগ করাই, কিছু আগে ডিটেলস বললাম। লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য বা চিত্র, তার সঙ্গে আর হচ্ছে প্রত্নবস্তু। সাধারণ প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনককে? ভিভিআই। আলেকজান্ডার কানিংহাম কে বলা হয় প্রত্নতত্ত্বের জনক। তাহলে এই কটা বন্ধুরা একটু খাতায় টুকে রাখুন। এরপরে আমরা চলে যাচ্ছি আজকে মুদ্রা বা লিপি, এইগুলো নিয়ে একটু ডিটেলস জানবো। চলে এলাম বন্ধুরা এবারে গুরুত্বপূর্ণ বিষয়টি, যেটি খুবই দেখে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, প্রাচীন ভারতীয় লিপি বা লেখমালা। হ্যাঁ, তাহলে এখান থেকে কিছু কিছু তুলে ধরা হয়েছে মেন মেন বিষয়গুলো। যেমন হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি কি দেখুন, বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। হ্যাঁ, বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। খরষ্টি লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রিভিয়াস ইয়ারেতে এসেছে, এগুলো কিন্তু একটু ভালো করে খাতায় লিখে নেবেন বন্ধুরা। ব্রাহ্মী লিপি মনে রাখবেন বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো, এবং খরষ্ট লিপি হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। আর প্রাচীন ভারতের প্রধান লিপি হচ্ছে ব্রাহ্মী। কেন না, ভারতীয় উপমহাদেশে অধিকাংশ অঞ্চলেই কিন্তু ব্রাহ্মী লিপির কিন্তু প্রচলন ছিল। আর এই লিপি বা লেখমালাগুলি কিন্তু পালি, প্রাকৃত, মালায়ালাম, তেলেগু, তামিল, কন্নড় প্রভৃতি ভাষায় কিন্তু রচিত হতো। এগুলো একটু মনে রাখবেন। তাহলে প্রাথমিক ধারণাটা, প্রাইমারি ধারণাটা এখান থেকে নিতে হবে আমাদের। তারপরে আমরা লেখমালাগুলো যাব। গুরুত্বপূর্ণ লেখমালা যেমন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি শিলালিপি, তারপরে নানাঘাট শিলালিপি, নাসিক প্রশস্তি, হাতিগুম্পা লিপি, জুনাগড় প্রশস্তি, আইহোল প্রশস্তি, এই লিপিগুলো আমরা আস্তে 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 ধরে দেবো। রচয়িতাকে, কার সম্বন্ধে কি জানা যায়, এগুলো ধরবো। আস্তে আস্তে আমরা প্রবেশ করবো সেই বিষয়গুলোতে। তাহলে ভারতের যদি এখানে এমসিকিউ আসে যে প্রাচীন ভারতের প্রধান লিপি কি, তাহলে সেখানে আমরা উত্তর আমরা জানতে পেলাম ব্রাহ্মী। কারণ ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চলে কিন্তু এই ব্রাহ্মী লিপির প্রচলন ছিল। এগুলো সন্ত পালি, প্রাকৃত, মালায়াম, তামিল, তেলেগু, কন্নড় প্রভৃতি ভাষায় প্রচলন ছিল। প্রাচীন ভারতের তাহলে প্রধান লিপি ব্রাহ্মী। আর ভারতের প্রাচীনতম লিপি যদি বলা হয় সেটা হচ্ছে সিন্ধু লিপি। ভারতের প্রাচীনতম, কিন্তু মনে রাখবেন এই জায়গাটা 4 নম্বর প্রশ্ন যেটা বেছে নেওয়া হয়েছে, ভারতের প্রাচীনতম লিপি হচ্ছে কিন্তু সিন্ধু লিপি। সম্ভবত এটা নিয়ে কিন্তু মতানৈক্য আছে প্রাচীন পাশ্চাত্য ঐতিহাসিকদের মধ্যে। এর সঙ্গে জানিয়ে রাখি যে সিন্ধু লিপির কিন্তু পাঠোদ্ধার সম্ভব হয়নি। সিন্ধু লিপির কিন্তু পাঠোদ্ধার সম্ভব হয়নি, তবু এটাকে বলা হয় ভারতের প্রাচীনতম লিপি, যার পাঠোদ্ধার সম্ভব হয়নি। তারপরে চলে যান, ব্রাহ্মী ও খরষ্ট লিপির পাঠোদ্ধার কে করেন? স্যার জেমস প্রিন্সেপ। মনে রাখবেন যে ব্রাহ্মী খরষ্ট লিপির পাঠোদ্ধার কে করেন? না স্যার জেমস প্রিন্সেপ। এবার এই স্যার জেমস প্রিন্সেপ কে ছিলেন একটু জানা দরকার। না জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের সম্পাদক ছিলেন। মনে রাখবেন এটা
জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের সম্পাদক ছিলেন স্যার জেমস প্রিন্সেপ। হ্যাঁ, ইনি কিন্তু ওই ব্রাহ্মী খরষ্ট লিপির পাঠোদ্ধার করেন। অশোকের লিপির পাঠোদ্ধার করেন কিন্তু উনি স্যার জেমস প্রিন্সেপ। সালটা কিন্তু মনে রাখবেন, সালটা হচ্ছে 1837, মনে রাখবেন 1837। হ্যাঁ, অশোকের। আর ভারত সম্পর্কিত সম্ভবত প্রাচীনতম বৈদেশিক লেখ হচ্ছে বোঘাজকই শিলালিপি, ভিভিআই। এটি কিন্তু বন্ধুরা একটু ভালো করে দেখে যাবেন। ভারত সম্পর্কিত সম্ভবত প্রাচীনতম বৈদেশিক লেখটি কি না বোঘাজকই শিলালিপি, যেটা এশিয়া মাইনর থেকে, স্থানটা হচ্ছে প্রাপ্তি স্থান যেখান থেকে পাওয়া গেছে এই লিপিটা, সেটা হচ্ছে এশিয়া মাইনর। নেই কি জানতে পারি, বা এই লেখমালা থেকে কি জানতে পারি আমরা না আর্যদের ভারতে আগমন, ব্যাবিলন, মেসোপটেমিয়া, এদের সভ্যতা, সমসাময়িক ভারতবর্ষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ভারতের যোগাযোগের কথা, ব্যাবিলনের সঙ্গে মেসোপটেমিয়ার সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা, এগুলো কিন্তু আমরা ওই বোঘাজকই শিলালিপি থেকে আমরা জানতে পারি বন্ধুরা। এরপরে আমরা চলে যাচ্ছি বন্ধুরা গুরুত্বপূর্ণ লিপিগুলোর রচয়িতা কে কি কোনগুলো বিষয়গুলো আমরা জানতে পারি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি লিপি বা লেখমালা, তার রচয়িতা এবং সেই লিপি বা লেখমালা থেকে আমরা কি জানতে পারি। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপি বা লেখমালা একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই লিপি বা লেখমালা সাধারণত প্রাচীন ভারতের বিভিন্ন পাহাড়ের গুহায়, গাত্রদ্বারে, স্তম্ভে, তাম্রফলকে লেখা হতো। তা মাত্র বন্ধুরা 20টি লিপি বা লেখমালা, তাদের রচয়িতা এবং কি জানতে পারি, এই কোটি সাজেশন দিলাম। মাত্র 20টি। এই 20টির মধ্যে থেকে নিশ্চিত আপনারা বন্ধুরা কমন পাবেন। প্রথমে দেখুন বন্ধুরা, যেটা আছে এলাহাবাদ প্রশস্তি, প্রত্যেকেই জানেন, আমরা প্রত্যেকেই সকলেই পড়ে এসেছি। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছেন হরিসেন। প্রত্যেকেই জানেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি, যেটা হচ্ছে হরিসেন। কি জানতে পারি না সমুদ্রগুপ্তের প্রতিভা, তার রাজত্বকাল, এটা একটু আমরা এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি। দ্বিতীয় নম্বর চলে যাচ্ছি আমরা নানাঘাট শিলালিপি। নানাঘাট শিলালিপি রচয়িতাটাকে না, রচয়িতা হচ্ছে প্রথম সাতকর্ণীর স্ত্রী। নানাঘাট শিলালিপির রচয়িতা হচ্ছে প্রথম সাতকর্ণীর স্ত্রী রানী নায়নিকা। হ্যাঁ, এখান থেকে আমরা কি জানতে পারি না প্রথম সাতকর্ণীর রাজত্বকাল। তাহলে আমরা নানাঘাট শিলালিপি থেকে আমরা কি জানতে পারি না প্রথম সাতকর্ণীর রাজত্বকাল। চলে যাচ্ছি 3 নম্বর লিপি বা লেখমালা নাসিক প্রশস্তি। এটা লিখেছেন গৌতমীপুত্র সাতকর্ণীর মা, গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী। তাহলে এখানে আমরা কি পাবো না গৌতমীপুত্র সাতকর্ণীর ইতিহাস, তার কীর্তি কাহিনী আমরা নাসিক প্রশস্তিতে পাচ্ছি। তারপরে চলে যাচ্ছি আমরা দেওপাড়া প্রশস্তি। দেওপাড়া প্রশস্তি হচ্ছে লক্ষণ সেনের সভাকবি, মনে রাখবেন এটা বন্ধুরা। লক্ষণ সেনের সভাকবি উমাপতি ধর। এখান থেকে আমরা কি জানতে পারছি না রাজা বিজয় সেনের কীর্তি কাহিনী আমরা জানতে পারছি দেওপাড়া প্রশস্তি থেকে। 5 নম্বর জুনাগড় শিলালিপি বা জুনাগড় প্রশস্তি, যেটা শকরাজ রুদ্রদামন লিখেছিলেন। এখান থেকে আমরা কি জানতে পারি না শক মহাস্ক্ষত্রপ রুদ্রদামনের কীর্তি কাহিনী। তারপরে 6 নম্বর আইহোল প্রশস্তি, খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই, যেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি লিখেছিলেন। এখান থেকে আমরা কি জানতে পারি না দ্বিতীয় পুলকেশী রাজত্বকাল, তার কীর্তি কাহিনী জানতে পারি। 7 নম্বরে আমরা চলে যাচ্ছি কি হাতিগুম্ফা লিপি। হাতিগুম্ফা লিপির রচয়িতা জানা যায়নি, কিন্তু এই লিপি থেকে বা লেখমালা থেকে আমরা কি জানতে পারি কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল এবং তার কীর্তি কাহিনী। চলে যাচ্ছি আমরা 8 নম্বর কলিঙ্গ লিপি। কলিঙ্গ লিপি থেকে আমরা কি জানতে পারি না এর রচয়িতা আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। অশোক, তার সমসাময়িক ভারতের বিবরণ এবং কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ যে বর্ণনা আমরা এই কলিঙ্গ লিপি থেকে জানতে পারি। চলে এলাম বন্ধুরা আমরা পরের লিপিতে। আমরা প্রাচীন ভারতের ইতিহাসে প্রাচীন ভারতীয় লিপিগুলো আমরা পড়ছি। আমরা সেখানে আমাদের ইতিমধ্যে 8টা হয়ে গেছে। 9 নম্বর দেখুন তাঞ্জোর লিপি, রচয়িতা জানা যায়নি।
কি জানতে পারি না প্রথম রাজেন্দ্র চোলের কীর্তি কাহিনী আমরা জানতে পারি। 10 এরান লিপি, রচয়িতা জানতে পারা যায়নি। কি জানতে পারি এরান লিপি থেকে না সমুদ্রগুপ্ত, বুধগুপ্ত এবং তোরমানের রাজত্বকাল। 11 নম্বর মান্দাসর লিপি, কি জানতে পারি আমরা যশবর্মনের কথা জানতে পারি। 12 নম্বর ভিতারি স্তম্ভলেখ, ভিতারি স্তম্ভলেখ রচয়িতা আমরা জানতে পারি না। কি জানতে পারি এখান থেকে না স্কন্দগুপ্তের হুন বিজয় কাহিনী। গুঞ্জাম লিপি থেকে আমরা কি জানতে পারি না গৌররাজ শশাঙ্কের কীর্তি কাহিনী, তার রাজত্ব কথা, এগুলো আমরা জানতে পারি। মথুরা লিপি না মথুরা লিপি থেকে আমরা জানতে পারি কুষাণ রাজ কনিষ্কের কথা। তারপরে আমরা 15 নম্বরে চলে যাচ্ছি। হরহর শিলালেখ থেকে আমরা কি জানতে পারি না মৌখরিরাজ ঈশাবর্মনের কথা জানতে পারি। 16 নম্বর আমরা গরুর ধ্বজ লিপি থেকে আমরা কি জানতে পারি না গ্রিক দূত হেলিওডোরাসের কথা জানতে পারি। চলে এলাম বন্ধুরা এবার 17 নম্বর লিপি হচ্ছে মধুবন তাম্রপট্ট। মধুবন তাম্রপট্ট রচয়িতা জানা যায়নি। এখান থেকে আমরা কি জানতে পারি না পশুপতি বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনের কথা আমরা জানতে পারি, তার কীর্তি কাহিনী আমরা জানতে পারি। 18 নম্বর খালিমপুর তাম্রশাসন, রচয়িতা জানতে পারা যায় না। এখানে পাল সম্রাট ধর্মপালের রাজত্ব কাহিনী, তার কীর্তিকলাপ আমরা জানতে পারি। 19 নম্বর হচ্ছে এটি বৈদেশিক শিলালিপি। মনে রাখবেন এটা বন্ধুরা, এটি ভারতীয় নয়, এটি বৈদেশিক শিলালিপি। এটা পাওয়া গেছিল এশিয়ার মাইনর থেকে। না বোঘাজকই শিলালিপি, এটি এশিয়ার মাইনর থেকে পাওয়া গেছে। এখান থেকে আমরা কি জানতে পারি না আর্যদের আগমন, ভারতে আগমন, ব্যাবিলন, মেসোপটেমিয়া সভ্যতার তৎকালীন সামাজিক সভ্যতা, সাংস্কৃতিক সভ্যতা, ভারতীয় সঙ্গে ব্যাবিলন মেসোপটেমিয়ার যে যোগাযোগ ব্যবস্থা সেগুলো আমরা জানতে পারি, ব্যবসা বাণিজ্য। আর কি জানতে পারি 20 নম্বর লাস্ট লিপি নকশি রুস্তম, এটি পাওয়া গেছিল ইরান থেকে, যেটা উত্তর পশ্চিম ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক, এগুলো আমরা জানতে পারি। তো আপনারা লিপি বা লেখমালা একটু খাতায় টুকে একটু মুখস্থ করে নিন। এখান থেকে যদি লিপি থেকে কোনো প্রশ্ন আসে নিশ্চিত এখান থেকে কমন পাচ্ছে বন্ধুরা। তাহলে লিপি নিয়ে একবার পুরো কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা মুদ্রা নিয়ে বা বৈদেশিক সাহিত্য নিয়ে, বিভিআই যে বৈদেশিক সাহিত্য, জীবনচরিত আছে যেগুলো, ইতিহাস রচনা যেগুলো আছে, আমরা বৈদেশিক রচনা যেগুলো আছে, ধর্মনিরপেক্ষ যেগুলো সাহিত্যগুলো আছে সেইগুলো এবং মুদ্রা নিয়ে আমরা পরবর্তী ভিডিও দেব। নিশ্চয়ই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।